নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। এর মধ্যে জেরাওয়া শুরু করবো। আমি শর্মিষ্ঠা রয়েছে আপনাদের সঙ্গে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর আবারও উত্তাল হয়েছে ওপার বাংলা। রাতভর এবং যে পরিস্থিতি তৈরি হচ্ছে, ভাঙচুর, আগুন জ্বলছে ঢাকা, গোটা বাংলাদেশে। ওসমান হাদির দেহ নিয়ে জেহাদিরা যেভাবে রাস্তায় নামছে, এবং শুধু তাই নয়, একের পর এক ঘটনা। বৃহস্পতিবার মধ্যরাতের পর ধানমান্ডি, ছায়ানটের বেলডেকে বিভিন্ন জায়গাতে তার ভাঙচুর, একাধিক বাদ্যযন্ত্র, শিল্পকর্মের উপরে আঘাত নামে। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে কাগজপত্র, যেখানে সুর নোট লেখা। ঢাকার একাংশ জুড়ে ইন্টারনেট বন্ধ। যে ছবি উঠে এসছে কিছুক্ষণ আগে থেকে লাগাতার দেখিয়ে যাচ্ছে, বন্ধ ধরেছে সব ধরনের ডেলিভারি সিস্টেম। শিল্পের ওপর নির্মম হামলার ভয়াবহ ছবি, ভয়াবহ পরিস্থিতি। ছায়ানটে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে ভাঙচুরের তাণ্ডবের ছবি। বিকেল থেকে ফের যে আগুন, এবং সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে হটলাইনে কথা হবে ভারতীয় সেনা কর্তাদের। একাধিক প্রশ্ন সামনে আসছে, ক্রমশ ভারত বিরোধী স্লোগান উঠছে। যে ছবি শনিবার বাংলাদেশ জুড়ে পালন হবে শোক দিবস। বিকেল থেকে ফের আগুন জ্বলতে পারে ঢাকা সহ গোটা বাংলাদেশের। এবং হামলার পর এই দৃশ্যই দেখা যাচ্ছে সংস্কৃতি চর্চার অন্যতম পীঠস্থান ছায়ানটে। ওসমান হাদির দেহ নিয়ে জিহাদিরা রাস্তায় নামবে, এখনো সেই আশঙ্কার জায়গাটা তৈরি হয়েছে। যে ছবি এবং যেখানে কান পাতলে একটা সময় শোনা যেত কবিগুরু এবং রবীন্দ্র নজরুলের যে গান, সেখানে এখন শুধু ধ্বংসস্তূপ, চলছে লাঠি, এবং যেভাবে হামলার ছবি ক্রমশ স্পষ্ট হচ্ছে। ওসমান হাদির দেহ নিয়ে একদিকে জেহাদিরা রাস্তায় নামবে, দুপুরের পর থেকে কি পরিস্থিতি আরো অনেকটা বিগড়ে যেতে চলেছে, আরো কি নতুন করে একটা আশঙ্কার মেঘ ঘনাচ্ছে বাংলাদেশে। সরাসরি যাব নিউজ রুম থেকে, রয়েছেন আমাদের সঙ্গে জেরাওয়ারে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, যে ছবি অন্তত উঠে আসছে, কম মনে হচ্ছে যে আজ থেকে ঠিক 1.5 বছর আগে সেই অশান্ত বাংলাদেশ, সেই অশান্ত পরিস্থিতি নতুন করে আবারও আগুন জ্বলছে। কি হচ্ছে ইউনুসের নতুন বাংলাদেশে? আবারও কি একটা আশঙ্কার মেঘ? দেখো শর্মিষ্ঠা, বেশিরভাগ মানুষ মনে করছেন এই মুহূর্তে যে বাংলাদেশ শুধুমাত্র নামে রয়েছে, কারণ বাংলাদেশ আমাদের পূর্ব প্রান্তের বামন দেশটির এই মুহূর্তে নাম হওয়া উচিত সিরিয়া, যেটা অধিকাংশ মানুষ মনে করছেন। এবং তোমাকে বলে রাখবো যে তুমি যেটা বলছিলে বিগড়ে যেতে পারে একদম। আজকে দুপুরের পর থেকে যেটা গোয়েন্দা রিপোর্ট আসছে, বিভিন্ন যে ইন্টেলিজেন্স রিপোর্টগুলো আমরা জানতে পারছি, যে দুপুরের পর থেকে অর্থাৎ বিকেল থেকে পরিস্থিতি অত্যন্ত খারাপ হতে পারে ঢাকা সহ বাংলাদেশ জুড়ে। পরিস্থিতি অত্যন্ত ভয়ানক। এবং তোমাকে বলে রাখবো যে পরিস্থিতি আরও ভয়ানক হওয়ার কারণটা হলো সন্ধ্যে 6টার সময় এই ইনকিলাব মঞ্চের যিনি সম্পাদক ওসমান হাদি, যার ইতিমধ্যে মৃত্যু হয়েছে, সিঙ্গাপুর থেকে তার দেহ নিয়ে আসা হচ্ছে, এবং তার সঙ্গে জামাত যোগ অর্থাৎ জেহাদি এই ওসমান হাদি, তার দেহ আসবে সন্ধ্যে 6টার সময় বলে তথ্য আসছে। এবং এই দেহ নিয়ে সেখানকার তৌহিদ জনতা এবং সেখানকার যে জামাত জনতা, তারা রাস্তায় নামবে। কতগুলো ছবিকে আমরা স্ক্রিনে রাখার চেষ্টা করবো শর্মিষ্ঠা। ক্লাসিফাইড ওয়েতে বোঝা যাবে যে বাংলাদেশের আলটিমেট ছবিটা কোথায়। শুধু ছায়ানট সাংস্কৃতিক পীঠস্থান ভাঙচুর হয়েছে এমনটা নয়, এই ভাঙচুরটা এমনভাবে করা হয়েছে কালেকটিভ ওয়েতে, পুরো ঢাকাকে স্তব্ধ করতে চাইছে এই জিহাদি জনতা, তৌহিদি জনতা। ঠিক 21শে মার্চ রাতে যেভাবে পাকিস্তানের সোলজার্সরা যেভাবে বাংলাদেশি বা পূর্ব বাংলার লোকেদের ম্যাসাকার করেছিল, গণহত্যা করেছিল, ঠিক একইভাবে পাকিস্তানের মদতপুষ্ট এই তৌহিদি জনতা তারা বাংলাদেশকে দুর্মুষ করতে চাইছে পায়ের তলায়। ছবিটা কীভাবে আমরা ক্লাসিফাইড হয়ে দেখানোর চেষ্টা করব যে ভোরবেলা পর্যন্ত সূর্যের আলো ফুটছে, ঠিক সেই সময় পর্যন্ত ঢাকার রাস্তা জুড়ে অসংখ্য জিহাদি জনতা, তার অধিকাংশ যেভাবে হয়েছে সেখানে কারা ছিল বলে রাখার প্রয়োজন। জামাত, হিজবুত তাহরি, আনসারুল্লাহ বাংলা টিম সহ জামাতের অসংখ্য যে শিবিরগুলো আছে, র্যাডিক্যাল ইসলামিস্ট যে সংগঠনগুলো আছে, তারা সবাই রাস্তায় ছিল। এবং তথ্য আসছে, বিভিন্ন তথ্য ঢাকা থেকে আমাদের জানাচ্ছে যে রাজধানী ঢাকা, ক্যাপিটাল সিটি বাংলাদেশের, সেখানকার যে সাধারণ মানুষ যারা ব্যবসা করেন, চাকরি করেন, তারা গতকাল রাত 10টার পর থেকে কেউ বাড়ির থেকে বেরোতে পারেনি। পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল এই জেহাদি জনগোষ্ঠীর হাতে। প্রশ্ন উঠছে কোথায় রয়েছে ঢাকার মেট্রোপলিটন পুলিশ বা ঢাকার যে ডিবি বিখ্যাত রয়েছে, তারা কোথায়? এবং সর্বোপরি প্রশ্ন যে ওয়াকারুজ্জামানের নেতৃত্বে কোথায় রয়েছে বাংলাদেশ আর্মি? কারণ গত রাত থেকেই একাংশের ইন্টারনেট যেমন কোলাপস করা দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, একই সঙ্গে তোমাকে বলে রাখবো যে ঢাকা জুড়ে এবং বৃহত্তর ঢাকা জুড়ে যত ধরনের ডেলিভারি সিস্টেম, ওষুধ থেকে শুরু করে খাবার যাবতীয় সব কিছু এখনও যখন আমরা প্রোগ্রাম করছি কার্যত বন্ধ রয়েছে। ঢাকার জনজীবন নরকে পরিণত হয়েছে এন্টার বাংলাদেশ। ঢাকা যদি রাজধানী শহর, কেন সিরিয়া বললাম, সিরিয়ার সঙ্গে এই মুহূর্তের বাংলাদেশের কোনো অমিল নেই, বরঞ্চ প্রচুর মিল আছে। শুধুমাত্র নামেই বাংলাদেশ রয়েছে।
আলটিমেটলি পুরো বাংলাদেশের ক্ষমতা এই মুহূর্তে ভোগ করছে সেখানকার তৌহিদি জিহাদি জনতা, জামাতের নেতৃত্বে আনসারুল্লাহ বাংলা টিম এবং লস্কর জামাতের মতো এবং জৈশ-ই মোহাম্মদের মতো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জুড়ে রয়েছে বলে গোয়েন্দারা মনে করছেন। এবং সর্বোপরি এই বৃহত্তর অংশে কতগুলো বিষয়কে তুমি সামনে আমরা বললে পরিষ্কার হবে যে ইতিমধ্যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাসুদুর রহমান তিনি একটা ঘোষণা করেছেন, তা হলো যে 25শে জানুয়ারির মধ্যে যদি শেখ হাসিনাকে নয়াদিল্লি ফেরত না দেয় তাহলে সব ধরনের ভারতীয় প্রতিষ্ঠানকে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত করবে, হাইকমিশন সমেত। ফলে এই কথাটা শুধুমাত্র কথার কথা আজকের দিন আর মনে হচ্ছে না, এই কারণেই যেভাবে সম্পূর্ণভাবে জিহাদি জনতা ঢাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে। তারপরে তোমাকে মনে রাখবো যে ডেইলি স্টার বা প্রথম আলো, মনে রাখতে হবে এই দুটি সংবাদপত্র বা গণমাধ্যমেই পুরোপুরি ইউনুস সিন্ডিকেটের নেতৃত্বে চলছিল বা ইউনুসের লোকজনই এই সংবাদপত্রের মাথায় ছিল বলে একাধিক মাধ্যম জানাচ্ছে আমাদেরকে। ফলে এই দুটো গণমাধ্যম, কারণ প্রথম আলো সবথেকে বড় সংবাদপত্র ঢাকার বা বাংলাদেশের, তাকেও ছাড় দেওয়া হয়নি, আগুন জ্বলছে সেখানে। এবং তার পাশাপাশি যে ছবিটা চলে আসবে তুমি দেখবে যে নাসিরউদ্দিন পাটোয়ারি এ জামাতের বড় একজন লিডার, সে আজকেই যে ঘোষণা সামনে নিয়ে এসছে যে সমস্ত জনতাকে বা জিহাদি জনতাকে একেবারে শহীদি মনোভাব নিয়ে, এই শহীদি মনোভাবটা বাংলাদেশে তখনই ব্যবহৃত হয় যখন ডু অর ডাই, অর্থাৎ পুলিশের গুলি চলতে পারে কিন্তু পেছনে হবে না, করে আক্রমণের নির্দেশ দিয়েছে। যেন যে কারণে আমরা বলছিলাম যে বিভিন্ন ইন্টেলিজেন্স ইনপুট আমাদের কাছে আসছে যে বেলা 2টো বা 3টের পর থেকে আজকে শুক্রবার একেবারে জিহাদি জনতা রাস্তায় নামবে, সন্ধ্যে 6টার পর বাংলাদেশ এয়ারপোর্ট, শাহজালাল এয়ারপোর্টে নামতে চলেছে এই জেহাদি ওসমান হাদির দেহ। ফলে সেই দেহ নিয়ে আবার বাংলাদেশ জুড়ে শুরু হবে তুমুল পরিস্থিতি, কুরুক্ষেত্রের অবস্থা তৈরি হতে পারে বলে অধিকাংশ বিশেষজ্ঞরা মনে করছেন। এবং সেখান থেকে যে প্রশ্নটা আসছে ইতিমধ্যে, যে ছবি আসছে, দিল্লির সতর্কবার্তা পৌঁছে গেছে বাংলাদেশে, প্রয়োজনে আমরা আমাদের দূতাবাস কর্মীদের ফেরত আনতে পারি, সেই সম্ভাবনা তৈরি হয়েছে, একটা অংশের কর্মীদের ফেরত আনা হতে পারে। এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি চট্টগ্রামের যে অ্যাসিস্ট্যান্ট আমাদের হাইকমিশন রয়েছে বা আমাদের যে দূতাবাসটি রয়েছে সেখানে কিছু পরিমাণ আর্মি পাঠিয়েছেন, কিন্তু কতক্ষণ সেই বাংলাদেশ সেনা সেখানে টিকতে পারবে তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। ওয়াকারুজ্জামানের ভূমিকা এই মুহূর্তে প্রশ্নের মুখে। আমাদের তরফে সেনাবাহিনীর একাধিক শীর্ষকর্তা তার সঙ্গে হয়তো হটলাইনে কিছুক্ষণের মধ্যে কথাও বলবেন। ফলে গোটা বিষয়টা যদি বাংলাদেশ পুলিশ হ্যান্ডেল করতে সমর্থ না হয় সেক্ষেত্রে বড় বিপদ ঘটতে পারে বলে একটা বড় অংশ মনে করছেন। সত্যজিৎ, জায়গা থেকে দুটো প্রশ্ন রাখি তোমার কাছে। প্রথমত হচ্ছে যেভাবে সংবাদ মাধ্যমের অফিস পুড়ছে, ঢাকার সহ গোটা বাংলাদেশ একের পর এক জায়গা আগুন জ্বলছে, সেক্ষেত্রে কোথাও কি মুজিবের স্মৃতি আরো একবার নষ্ট করে দেওয়ার জন্য এরকম একটা ঘটনা হচ্ছে? সব থেকে বড় কথা, ক্রমশ ভারত বিদ্বেষী স্লোগান, এবং এটা কি কোথাও দিল্লিকে বার্তা? এবং এই ঘটনা কেন হচ্ছে? সামনে ভোট, সেটা কি আদৌ হবে? না দেখো, সামনে যে ওদের নির্বাচন রয়েছে, ওদের জাতীয় সংসদ নির্বাচন, সেটিকে বানচাল করা, কারণ জামাতের অনেকগুলো ভাগ বাংলাদেশে এই মুহূর্তে কাজ করছে এবং জামাতের সমস্ত পার্টির সঙ্গে জুড়ে রয়েছে জয়েশ বা লস্করের যোগ রয়েছে, একই সঙ্গে এবিটি রয়েছে, আনসারুল্লাহ বাংলা টিম রয়েছে। ফলে এই জিহাদি গোষ্ঠীগুলো কোনো গণতান্ত্রিক নির্বাচন প্রথম থেকেই চায় না। বাংলাদেশের জন্ম যখন রয়েছে তখন থেকে একই সঙ্গে যখন বাংলাদেশে গণতান্ত্রিক ফোর্স কাজ করেছে, মুজিবুর রহমানের নেতৃত্বে সেখানে গণতান্ত্রিক সরকার এসছে, একই সঙ্গে এই জেহাদি গোষ্ঠী যারা মূলত পাকিস্তান দ্বারা অপারেটেড হয় তারা কার্পেটের তলা নিজেদের বিস্তার করিয়েছে। এবং যেটাকে ইনিশিয়েট করতে, যেটাকে এক্সিকিউট করতে মোহাম্মদ ইউনুস এবং তার সিন্ডিকেটকে রিস্টোর করা হয়েছে বাংলাদেশে। মোহাম্মদ ইউনুসের সিন্ডিকেট এখনও পর্যন্ত তুমি ছবি দেখবে যে তাদের তরফে হাসনাত আবদুল্লাহ সহ বাকিরা বারে বারে ভারতের 7 সিস্টারকে ভাগ করার ডাক দিয়েছে, ভারত বিরোধী কথা বলছে। একটা ছবি পরিষ্কার, এখনও পর্যন্ত সবথেকে বড় আইভ্যাক যেটা ভিসা কেন্দ্র রয়েছে ঢাকায় বন্ধ করে দেওয়া হয়েছে, রাজশাহীতে বন্ধ করা হয়েছে, খুলনায়। ফলে লক্ষ লক্ষ বাংলাদেশি যারা এদেশে এসে প্রাণে বাঁচে, এদেশের হসপিটাল থেকে যাদের চিকিৎসা জোটে তারা চিকিৎসা থেকে বঞ্চিত হবেন। এবং ভারত এক্ষেত্রে কড়া মনোভাব নিতে চলেছে বলে বিভিন্ন সূত্র বলছে। নয়াদিল্লি থেকে সতর্কবার্তা ইউনুসের কাছে পৌঁছে গেছে, যে কারণে বোধহয় কিছুটা স্টেপ ব্যাক করেছেন যমুনা ভবনের বর্তমান অধিকর্তা মোহাম্মদ ইউনুস। তিনি আগামীকাল শোক দিবস ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন, কারণ আজকে রাত থেকে পরিস্থিতি আরও জটিল হবে, সন্ধ্যে থেকে বিকেল থেকে পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে। বাংলাদেশ সেনার নিয়ন্ত্রণে কতটা এই তৌহিদি জনতা, জিহাদি জনতাকে রাখা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠছে এবং পুলিশকে ইতিমধ্যে রাস্তায় দেখা যাচ্ছে না। ফলে ওয়াকারুজ্জামান কোথায়, তিনি কি আদৌ অ্যাক্টিভ আছেন নাকি তিনিও তার ঢাকার যে সেনানিবাস তার অন্তরীণ হয়েছেন এবং
তার সেনা কার্যত ব্যর্থ হচ্ছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, সেই প্রশ্ন উঠছে। কারণ কার্যত এই মুহূর্তে বাংলাদেশের রাস্তা গলি সর্বত্র এই জিহাদি জনগোষ্ঠীর হস্তক্ষেপে চলে গেছে। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, দোকানপাট বন্ধ রয়েছে, অঘোষিত বন্ধ চলছে ক্যাপিটাল সিটি ঢাকা এবং সংলগ্ন অংশ জুড়ে। দেশের বাকি অংশ বাংলাদেশ, রাজশাহী, খুলনা বা চট্টগ্রাম, এই সমস্ত অংশগুলোর পরিস্থিতি আরও খারাপ। গণমাধ্যম যারা খবরটা সামনে তুলে আনছিল তাদের অফিস ভাঙচুর হয়েছে, এবং আমরা আমাদের স্ক্রিনে সেই ছবি রাখবো যেভাবে হাসিনার বাড়ি লুট হয়েছিল, শেখ হাসিনার বাড়ি লুট করে বিভিন্ন রকম চেয়ার টেবিল লুট করেছিল এই কার্যত শিক্ষার আলো দেখতে না পাওয়া একটা বৃহত্তর জনগোষ্ঠী বাংলাদেশের। ঠিক সেভাবেই একটি সংবাদপত্রের অফিস, সেটা প্রথম আলো, সেটিকে ভাঙচুর করার পর সেখানকার ল্যাপটপ টেবিল সব কিছু লুট করে নিয়ে যাচ্ছে সেখানকার কার্যত শিক্ষিত না হওয়া এবং খারিজি মাদ্রাসায় শিক্ষিত এই সমস্ত লোকজন বলে একটা বড় অংশ মনে করছেন। ফলে বাংলাদেশের অবস্থার সঙ্গে সিরিয়ার অবস্থার কোনো পার্থক্য নেই। এরকম একটা জ্বলন্ত অবস্থার মধ্যে দিয়ে দিল্লি কি সতর্ক ভূমিকা নেয়, কি সতর্ক বার্তা দেয়, এবং দিল্লির একটা সতর্ক বার্তার পরে বোধহয় মোহাম্মদ ইউনূস বুঝতে পেরেছেন যে এবার সতর্ক না হলে যমুনা ভবন পর্যন্ত হয়তো অন্য কিছু ঘটতে পারে। তিনি ইতিমধ্যেই শোক দিবস ঘোষণা করেছেন শনিবার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। শর্মিষ্ঠা, একদমই তাই। সত্যজিৎ, একটু সঙ্গে থাকার কথা বলি, কারণ এই মুহূর্তে আলোচনা আরো একটু এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। কর্নেল চৌধুরী, স্বাগত জানাচ্ছি জিরো আওয়ারে। কারণ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সত্যজিৎ। তোমার প্রশ্ন প্লিজ। দীপ্তাংশুবাবু, যে ছবিটা আপনি একদম ওয়াকিবহাল, আপনি একাধিকবারও এর আগে বাংলাদেশে একাধিক গুরুত্বপূর্ণ কাজ গেছেন, তো বাংলাদেশে এই মুহূর্তে সেনা কোথায়, পুলিশ কোথায়, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যেভাবে ইন্ডিয়ান কনসুলেটদের বাড়িতে হামলা চালানো হয়েছে, হাইকমিশনে হামলা চালানো হয়েছে, এবং জিহাদি জনতা ওসমান হাদির দেহ ফিরবে আজকে সন্ধ্যে 6টায়। তারপর ইতিমধ্যে তারা বলছেন যে আমরা সবাই হাদি, অর্থাৎ আমরা সবাই ওসমান হাদি, এবং শহীদি মনোভাব নিয়ে তারা ঝাঁপিয়ে পড়বে দুপুর 2-3টার পর থেকে। ফলে কতটা বেশি অগ্নিগর্ভ হতে পারে এবং পরিস্থিতি সত্যি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে? দীপ্তাংশু বাবু। সত্যজিৎ বাবু, আপনি পুরোটাই বিশ্লেষণ করেছেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে হাদি কেন্দ্রবিন্দু। প্রথম কথা, প্রশ্ন যেটা উঠবে, হাদিকে কে মারলো এবং কারা মারলে এই অবস্থায় নিয়ে আসতে পারে। নিশ্চিতভাবে তারা যেটা ভারতের দিকে আঙুল দেখাচ্ছে, ভারত কেন হাদিকে মারবে, প্রথম প্রশ্ন। হাদিকে যারা মেরেছে, যেভাবে আজ আমরা বাংলাদেশে এই নৈরাজ্য দেখছি, মৌলবাদী যে এই টোটাল বাংলাদেশকে গ্রাস করেছে, এবং সারা রাত ধরে যে নৈরাজ্য বাংলাদেশে আমরা দেখলাম, আপনি ছায়ানট একরকম দেখলাম, কিন্তু ভারতের দূতাবাস যেখানে চট্টগ্রামে হতে পারে, এই মুহূর্তে আপনার সঙ্গে যখন কথা বলছি রাজশাহী ভারত দূতাবাস ফিরে দিয়েছে। এই বিভিন্ন জায়গায়, খুলনায় হয়েছে, বিভিন্ন জায়গায় যে দূতাবাসের ওপর ঢিল পাটকেল ছোড়া হচ্ছে এবং আক্রমণের যে মৌলবাদ ঘিরে ধরেছে, এটা কিন্তু ভারতের ওপর আক্রমণ। সবসময় সীমান্ত ক্রস করে যে আক্রমণ করছে এটা নয়, ভারতের দূতাবাস ভারতের সংবিধানের ওপর চলে, এবং সেখানে যদি আক্রমণ করে, আমার সংবিধান এবং ভারতের উপর আক্রমণ পরিষ্কার। এক, দ্বিতীয়ত যারা মেরেছে তারা খুব সদর্পণে, এই যে হাদিকে যে গুলি করে মারা হলো, সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে DGISI আসিম মুনির। তো ওইখানকার ফিল্ড মার্শাল, কিন্তু আর একটা লোক আছে একই নামে আসিম মালিক, উনি লোক পাঠিয়ে এটাকে মেরে এমন ভাবে ইউজ করলো প্লটটাকে, যে ভারত বিদ্বেষ, ভারতের বিরুদ্ধে যে আবেগ, আক্রোশ, সেটা মৌলবাদীদের রাস্তায় নামালো। এবং এই রাত্রিরে যে এত লক্ষাধিক হাজার হাজার লোক রাস্তায় নামলো, যারা এই আগুন জ্বালাচ্ছে, তাণ্ডব চালাচ্ছে, বাংলাদেশে নৈরাজ্য করছে, এ অর্থকে জুগিয়েছে। এটা তো কোনো, আমরা বাংলাদেশকে যেভাবে চিনি 1971-এর পর এবং শেখ হাসিনার বিগত 15-20 বছর, আমরা এই দৃশ্য দেখিনি। আমরা মনে করি না বাংলাদেশের যে বাঙালি আছে, আমি হিন্দু মুসলিম বললাম না, রাত্রিরে মৌলবাদী গোষ্ঠী নেবে এইভাবে জ্বালিয়ে দেবে। এইভাবে যারা সংখ্যালঘু হিন্দুদের ল্যাম্পপোস্টে দীপু দাসের মতন একটা সাধারণ কর্মীকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে আগুন লাগিয়ে দেবে। এবং এই মৌলবাদরা, যেমন আমরা সিরিয়ায় দেখি, আপনি যেমন ঠিক মতন বলছিলেন, ওরা উল্লাস করছে। এই উল্লাস যে একটা সংখ্যালঘুকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার পর উল্লাস, এটা তখনই আসতে পারে তখন পেছন থেকে একটা ডিপ স্টেট কাজ করছে, এবং ডিপ স্টেট কাজ করছে। তারা চায় যে ইলেকশন যেন না হয়। আমরা শুধু সামনে মুখোশটা দেখছি, এই ইউনিসকে দেখবেন না। ইউনিস একটা সুদখোর, পাওয়ার হাংরি পারসন। তাকে দেখে যদি আমরা
চিত্র এটাকে আঁকতে শুরু করি, আমরা ভুল করছি। মোহাম্মদ ইউনিসের যে সুতো, এই পুতুলের সুতোটা, এটা আইএসআই, পাকিস্তান হাত এবং অন্য একটা বড় রাষ্ট্রের হাতে আছে, যারা এই ডিপ স্টেট থেকে অর্থ জোগাচ্ছে। এই যে জুলাই সঙ্গী, মোহাম্মদ ইউনিসের যে জুলাই সঙ্গী, তারাই আবার রাত্রিরে নেমেছিল। তাদের বাড়িতে কেউ তো কড়া নাড়িনি অথবা বেল টেপেনি। এই হাজার হাজার লোক রাত্রিরে লুঙ্গি পরে নেবে সব জ্বালিয়ে দিচ্ছে। রবীন্দ্রসঙ্গীত যেখানে গবেষণা হয়, এই সেই জায়গায় ছায়ানট, সেটা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ধানমন্ডি 32 নম্বর ভেঙে দিচ্ছে। তো কোথাও না কোথাও একটা প্লট আঁকা আছে। ফেব্রুয়ারি মাসে ইলেকশনটাকে এখন বলবে এই যে সিভিল ডিসওবিডিয়েন্স একটা বাংলাদেশে হচ্ছে, ইলেকশন করবে না, এবং পুরো রোষ, এই রোষটা, পাবলিকের রোষটা, এটা ভারতের দিকে ঘুরিয়ে দেবে। এবং হাদির যখন শেষকৃত্য হবে অথবা যখন তাকে মাটিতে চাপা দেওয়া হবে, যখন, এবং আজকে আপনি যেটা বলেন শুক্রবার, আজকে নামাজের দিন, যখন হাজার হাজার লোক একত্রিত হবে কিছুক্ষণ 12টার পর শুরু হয়ে গেছে, এরপর যে কথাগুলো এখান থেকে বলা হবে আরো বেশি উস্কানো দিয়ে, আপনি যেটা বললেন 3টে 3:30-র পর আমাদেরও কাছে খবর এটা আরো খারাপের দিকে যাবে। তো এইটা কেউ না কেউ নিয়ন্ত্রণ করতে, এইটা আমরা শুধু মোহাম্মদ ইউনিসকে বলতে পারি, কারণ সামনে এসে মুখোশ, পেছন থেকে যে সুতোটা টানছে সেটা হচ্ছে ডিজি আইএসআই আসিম মালিক এবং আইএসআই যে বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। স্পেশালি আপনি দেখেন দূতাবাসগুলো শর্মিষ্ঠা, যে পুরোপুরি কোথাও আইএসআইয়ের ভূমিকা রয়েছে এবং এখানে এই জিহাদি জনগোষ্ঠীকে নামানো হয়েছে অর্থের বিনিময়ে ভারতকে টার্গেট করতেই। শর্মিষ্ঠা, একদমই তাই। কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং সত্যজিৎ, তোমাকে একটু সঙ্গে থাকার কথা বলি। আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলছি, আবারও নতুন করে অশান্ত পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ জুড়ে আগুন জ্বলছে এবং শরীফ ওসমান হাদির মৃত্যুর পর গতকাল এই খবর সামনে আসার পর যে পরিস্থিতি তৈরি হচ্ছে, দিকে দিকে আগুন জ্বলছে, দেদার ভাঙচুর চালানো হচ্ছে, যে ছবি, যে অরাজকতার পরিস্থিতি তৈরি হচ্ছে, এই মুহূর্তে আমাদের আলোচনা চলছে গোটা ঘটনা কোন দিকে মোড় নিতে চলেছে। আজ দুপুর বা বিকেলের পর থেকে পরিস্থিতি আরো খারাপ হতে পারে, বেগতিক হতে পারে। আলোচনার জন্য যাবো, দীপ্তাংশু বাবু রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, তোমার কাছে প্রশ্নটা রাখছি, তারপর দীপ্তাংশু বাবু বলবেন। এই যে একটা গোটা বাংলাদেশ জুড়ে আবার একই ছবির পুনরাবৃত্তি, এই যে অরাজকতা, অস্থিতিশীলতা তৈরি করে সব থেকে বেশি ফায়দা তুলতে চাইছে কারা? দেখো, ফায়দা যদি তুলতে চায়, যেটা দীপ্তাংশুবাবু বলছিলেন যে বাংলাদেশের জন্ম লগ্ন থেকে এটা ভুললে চলবে না। যখন মুজিবুর রহমান তিনি দায়িত্বে এসেছিলেন, ক্ষমতায় এসেছিলেন, তখন থেকেই আর একটা প্যারালাল শক্তি, যারা বিশ্বাস করে তাদের রক্ত নীল, তারা পুরোপুরি পাকিস্তান বংশোদ্ভূত, এই বিশ্বাস অধিকাংশ বাংলাদেশিদের মধ্যেই রয়েছে, যারা সোকল্ড ওদের রাজাকার বলা হয়। এই রাজাকারদের অংশটাই এখন রাস্তায় নেমেছে। কারণ যে মুহূর্তে শেখ হাসিনার বিদায়কে নিশ্চিত করা গেছে, এমনটা দীপ্তাংশু বলছিলেন, ডিপ স্টেট অ্যাক্টিভ ছিল, একদম সঠিক। জর্জ সরোসের টিম অ্যাক্টিভ ছিল সেখানে, এবং শেখ হাসিনাকে বিদায় করা মাত্রই গণতান্ত্রিক মুখ, যারা সেই মুহূর্তে জুলাই আন্দোলনকে ভেবেছিলেন বাংলাদেশের একটা স্বাধীনতা উন্মোচনের মুখ, তারা আজকে বুঝতে পেরেছেন কত বড় ভুল করেছেন। কারণ পুরো বাংলাদেশের ক্ষমতা নিয়ন্ত্রণ এই মুহূর্তে জিহাদি গোষ্ঠীর হাতে রয়েছে। ইউনুস শুধুমাত্র একটা মুখ, পুরো ব্যাপারটা অপারেট করার জন্য এবং নিজের ব্যাংক ব্যালেন্সকে বাড়ানোর জন্য। সঙ্গে তার সাগরেদরা রয়েছে, যেমন হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে আসিফ নজরুলরা রয়েছেন। একটা বিষয় খুব পরিষ্কার, যে বাংলাদেশের এই ঘটনার, অর্থাৎ এই যে তৌহিদি জনতা এবং এই যে, তোমাকে বলে রাখবো যে ওসমান হাদিকে যারা সরাসরি দেখেছে, তার ওসমান হাদির সঙ্গে হিস্টোরিয়া রোগীর কোনো পার্থক্য নেই। কারণ যাবে একজন মৃগী রোগী চিৎকার করে বিকৃতভাবে চিৎকার করতে থাকে, এই ওসমান হাদি এতটাই বিকৃত ছিল যে সে ভারত বিরোধিতার ক্ষেত্রে ততটাই বিকৃত, এবং বিভিন্ন যে উন্মাদনাময় যে জনসভাগুলো করতো সেখানে বিকৃত হয়ে ভারতকে গালাগালি করা থেকে শুরু করে ভারত ভাঙের হুঙ্কার দিত। একটা বামন আকৃতির দেশ বাংলাদেশের আয়তন ভারতবর্ষের যে কোনো অঙ্গরাজ্যের, অনেক অঙ্গরাজ্যের থেকে সাইজের ছোট। সেখানকার এত যদি ক্ষমতা হয় এবং সেখানকার একটা 1.5 ফুট সাইজের লিডার ওসমান হাদি, তার যদি এই হিস্টোরিয়া রোগীর এত ক্ষমতা, তাহলে বুঝতে হবে যে গোটা দেশটির ক্ষমতা চলে গেছে জিহাদি জনগোষ্ঠীর হাতে। এবং ওসমান হাদির মৃত্যুর সঙ্গে তার, কারণ ভারত কখনোই কোনো ধরনের হিংসাকে সমর্থন করে না, কোনো খুনকে সমর্থন আমরা করি না, এভাবে কখনোই করি না। আমরা প্রত্যাঘাত করি আমাদের বা আঘাত আসলে। ফলে
এই ওসমান হাদির মৃত্যুর সঙ্গে একটা ব্লুপ্রিন্ট রেডি ছিল, এখানে আইএসআর ভূমিকা রয়েছে এবং হাদির মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এরপর একদম নির্দিষ্টভাবে এই জেহাদি জনগোষ্ঠী রাস্তায় নেমেছে। তারা চাইবে যে এই সামনের যে আসন্ন নির্বাচন রয়েছে তাকে বানচাল করে পুরোপুরি নিয়ন্ত্রণ জামাতের হাতে বা আনসারুল্লাহ বাংলা টিমের হাতে বা এই র্যাডিক্যাল সোসাইটি বা র্যাডিক্যাল যে গ্রুপসগুলো আছে তার হাতে নেওয়ার জন্য। দীপ্তাংশুবাবু সর্বশেষ সঙ্গে আছেন। দীপ্তাংশুবাবু, আমি যাবো সরাসরি যেভাবে চলছে গোটা বিষয়টি, তাতে ভারতীয় দূতাবাস আপনি নিজেও সম্পূর্ণ ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল। শুধুমাত্র ঢাকা নয়, সংলগ্ন যে ডেপুটি কমিশনগুলোতেও অফিসগুলোতেও আমাদের আক্রমণের চেষ্টা করা হয়েছে, সরাসরি আমাদের সংবিধানের উপর আক্রমণের চেষ্টা করা হয়েছে। এক্ষেত্রে দূতাবাস কর্মীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া কীভাবে হতে পারে বা সেটা কি সম্ভব বা কী প্রক্রিয়া হতে পারে? দীপ্তাংশুবাবু, দেখুন সত্যজিৎ বাবু, যেটা আপনি বললেন সবচেয়ে দুঃখজনক হচ্ছে এটা এমন একটা মাস, এই 16ই ডিসেম্বর কয়েকদিন আগে গেল, 1971 16ই ডিসেম্বর, যে রাষ্ট্রকে ভারতবর্ষ তার সাপোর্ট তার নিজের রক্তক্ষয় করে একটা নতুন রাষ্ট্রের জন্ম দিল। সেই 16ই ডিসেম্বরের থেকে তারা একটা গ্রুপ, সে জামাতের গ্রুপ হতে পারে, মৌলবাদী গ্রুপ হতে পারে, জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম, তারা ওপেনলি কি বলছে, তাদের প্রশ্রয় পাচ্ছে এই চাচা ইউনিস থেকে। তারা কি বলছে? তারা বলছে ভারতকে ভাগ করবে, ভারতের 7টা উত্তর পূর্ব রাজ্য ভাগ করে দেবে। যে রাষ্ট্র আর একটা নতুন রাষ্ট্রকে জন্ম দিল এবং তাদের একটা ফ্রিডম দিল, সেই অধিকার দিল, তারা সেই অধিকার নিয়ে আজকে ভারতকে ভাঙার স্বপ্ন দেখছে, ভারতকে অশান্ত করার স্বপ্ন দেখছে। সেইটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখজনক। এবং আমাদের যে দূতাবাসের ওপর যে অ্যাটাক চলছে, এই বিশেষ করে চট্টগ্রামে যে ঢিল খুললো আমাদের ডেপুটি হাই কমিশনার রবি রঞ্জনের বাড়িতে, এবং প্রণয় বর্মা যে আমাদের হাই কমিশনার দূতাবাসের ঢাকায়, তার নামে যে মিথ্যে প্ররোচনা, যে মিথ্যে কথা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা পুরোটাই মোহাম্মদ ইউনিসে তার নিজের যে অন্তর্বর্তী সরকারের লোকজনেরা এবং একটা ডিপ স্টেট এটাকে ছড়িয়ে দিচ্ছে। এবং আমরা এই জুলাই যারা নেমেছে, এই গত বছর 2024-এও দেখেছি, একইভাবে 2025-এ এই ইউনিসের জুলাই সঙ্গী তারাই আবার রাস্তায় অবরোধ করছে, মৌলবাদগুলো রাত্রিরে নেমেছে। এটা যদি একটা পর্যায়ের ওপর যায়, যেমন এখন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সব বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের বাধ্য হতে হবে ভারতকে একটা সময়, বাংলাদেশ যদি বন্ধুত্বপূর্ণ ভারতের সঙ্গে সহযোগিতা এবং রিলেশনশিপ না রাখতে চায়, যদি পার্টনার না হতে চায়, বন্ধুত্ব তো চলে গেছে, যদি ব্যবসায়িক পার্টনারও না থাকতে চায়, কারণ বাংলাদেশ রাষ্ট্র আমার একদম পাশেরবর্তী একটা রাষ্ট্র, তারা যদি খুব সংক্ষেপে জানতে চাইবো যে পাক সেনাপ্রধান আসিম মনির বলেছিলেন যে পূর্ব দিক থেকে ডিপ অ্যাটাক করা হবে ভারতকে। ইতিমধ্যে সেখানে জৈশ ই মোহাম্মদ লস্করের যে বিভিন্ন লঞ্চ প্যাডগুলোকে অ্যাক্টিভ করা হচ্ছে, তো আসিম মনিরের সেই বক্তব্য কি প্রতিফলিত হচ্ছে? বাংলাদেশকে আসিম মনিরের সহযোগী হচ্ছে? একদম সহযোগী হচ্ছে, ব্লুপ্রিন্ট রেডি, এগুলো হচ্ছে ইন্ধন, কেন্দ্রবিন্দু হাদি, এগুলো সমস্তটাই বানানো, এগুলো এই আবেগ, এই মৌলবাদীদের একসঙ্গে রাস্তা নামা, সিভিল ডিসোবিডিয়েন্স করা, তারপর এতেই শুরু হবে। এই যখন পাশের বাড়ি আগুনটা জ্বলে, তার আঁচ আপনার বাড়িতেও পড়বে। তো ভারতের আঁচ পড়বে, ভারতের যে মৌলবাদীদের যে হাঙ্গামা আমরা রাত্রি ভর নৈরাজ্য দেখলাম, তার আভাস অনেক ধন্যবাদ। একদম সঠিক কথা যে যদি প্রতিবেশী বামন দেশের আগুন আমাদের অব্দি পৌঁছয় তাহলে পাল্টা প্রত্যাঘাতে ভারত যাবে, এটা ভারতের পলিসির মধ্যেই পড়ে। সেই আঘাত বাংলাদেশ কতদূর সামলাতে পারবে সেটা আমাদেরকেও দেখতে হবে। শর্মিষ্ঠা, একদমই তাই। সত্যজিৎ এবং দীপ্তাংশু বাবু দুজনকেই ধন্যবাদ জানাবো, কারণ এটাও ঠিক যে ভারত বিদ্বেষী জেগের তুলে কারা ফায়দা তোলার চেষ্টা করছে নতুন করে। এই পরিস্থিতি আদতে মোহাম্মদ ইউনূস কতটা তৎপরতার সঙ্গে তিনি সামাল দিতে আদৌ পারেন কিনা, পরিস্থিতি আজ দুপুরের পর কোন দিকে যায় পাল্টে সব আপডেট আমরা দেবো। এখানে শেষ করছি। পরবর্তী সব খবরের জন্য সঙ্গে থাকুন কালকাটা নিউজ।